আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে পাঠ্যকক্ষে রয়েছে আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না বলে মমতা ব্যানার্জির ঘোষণা। পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ জয় পাওয়া বিজেপি সরকারের শপথ 9 মে। কোন দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় তা দেখার বিষয় নয় বলছে বিএনপি। বাংলাদেশিদের পুশিন নিয়ে এখনই শঙ্কা প্রকাশের সুযোগ নেই মন্তব্য। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। উত্তরাধিকার সূত্রে পাওয়া চুক্তি বাতিল সম্ভব নয় মন্ত্রীর দাবি। দেশে জ্বালানি তেলের সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার বলেছেন জ্বালানি মন্ত্রী। অবৈধ অভিবাসন ঠেকাতে ডিসিদের তৎপর হওয়ার আহ্বান। এবং স্বাস্থ্যসেবার সুবিধা নয় মানুষের মৌলিক অধিকার বললেন ডাক্তার জুবাইদা রহমান। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ উদ্বোধন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, জোর করে ভোট লুট হয়েছে, পদত্যাগের প্রশ্ন আসে না। এদিকে নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিজেপির 9 মে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন এই নিয়ে চলছে নানা আলোচনা। বিজেপির বিজয়কে প্রথমবারের মতো ভয়ের পরিবর্তে জনগণের জয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ফল ঘোষণার পর অন্য রাজ্যগুলোতেও চলছে সরকার গঠনের প্রস্তুতি। সুব্রত গায়নের রিপোর্ট। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় দিয়ে ইতিহাস গড়েছে বিজেপি। তবে তৃণমূলের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ নিয়ে উঠেছে নতুন প্রশ্ন। নির্বাচনে তৃণমূল হারেনি উল্লেখ করে মমতা ব্যানার্জি বলেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রশ্নই আসে না, জোর করে ভোট লুট হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7 মে। পদত্যাগপত্র জমা না দিলে আনুষ্ঠানিকভাবে ওই দিন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন মমতা। কিন্তু 7 মে পেরোলেই তার মুখ্যমন্ত্রীর পদ থাকবে না। এছাড়া ভোটে হারলে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়াটাই নিয়ম। ভোট গণনার প্রক্রিয়া নিয়ে মমতার অভিযোগ অস্বীকার করেছেন কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক রণধীর কুমার। তিনি বলেন, মমতার সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং মনগড়া। নির্বাচনে বড় জয়ের পর পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান হতে পারে 9 মে। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ারও সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে বিজেপির রাজ্য ইউনিট প্রধান শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ আরও কয়েকজনের নাম। বুধবার রাতে কলকাতায় আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাতেই তিনি বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করে নেতার নাম ঘোষণা করতে পারেন। যিনি পরিষদীয় দলের নেতা হবেন তিনিই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। আসামে তৃতীয়বারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপাতি বিজয়ের টিভিকে প্রথমবার অংশ নিয়ে চমক দেখালেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাননি। তাই সরকার গঠনের জন্য তার দলের চলছে জোট গঠনের হিসাব নিকাশ। কেরালার রাজনীতিতে বিকল্প শাসনের চিরাচরিত প্রথা মেনেই পালাবদল ঘটেছে। বাম জোট এলডিএফ সরকারকে সরিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। সুব্রত গায়েন, চ্যানেল আই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পশ্চিমবঙ্গে কোন দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয়। বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে, তাই যে ক্ষমতায় আসুক সম্পর্ক একই রকম থাকবে। সকালে রাজধানীর শেরবাংলা নগরে ঢাকা জেলা বিএনপির পক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বাংলাদেশিদের পুশ ইন নিয়ে এখনই শঙ্কা প্রকাশ করার সুযোগ নেই। পশ্চিমবঙ্গে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে গয়েশ্বর রায় বলেন, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই গুরুত্ব দেয়া বিএনপির লক্ষ্য। বর্তমান সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে বলে আশা প্রকাশ করেন গয়েশ্বর রায়।
ভারতের বিধানসভা নির্বাচনে তাদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রতিবেশী, সেখানে কে জিতলো না জিতলো তাতে সম্পর্কের কোনো সমস্যা হবে না। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, এ সম্পর্ক আরও ভালো হবে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার পরিবর্তনের ফলে পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যারা জিতবেন, যেই জিতুন, প্রথম কথাটা হচ্ছে আমরা আসলে পশ্চিমবঙ্গের সাথেও খুব বেশি আলাদা করে চিন্তা করতে চাই না। যেমন একটু একটা প্রসঙ্গ আনি যে আমাদের তিস্তা চুক্তি নিয়ে একসময় পশ্চিমবঙ্গকে আলাপে আনার চেষ্টা করা হয়েছে। দুটো রাষ্ট্রের মধ্যে যখন চুক্তি হয়, আসলে এটা দুটো রাষ্ট্রের চুক্তি হবে। সো ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর মধ্যে জনগণ যাদেরকে নির্বাচিত করবে, হ্যাঁ, আমরা যেহেতু আমাদের একদম নেইবারিং এবং আমাদের সবচেয়ে লম্বা সীমান্ত এই রাজ্যের সাথে আমাদের এই সম্পর্ক, ইন্টারাকশন এটা কন্টিনিউ করবে। পশ্চিমবঙ্গে এখনো সরকার প্রতিষ্ঠিত হয়নি এবং তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। তো তারা প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা, কিন্তু সেই জন্য তো বসে থাকা চলবে না। আমাদের কাজ আমাদের করতে হবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের সাথে ভবিষ্যৎমুখী, ইতিবাচক, পারস্পরিক কল্যাণ ও সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত। তবে তিনি আশা করেন, তৃতীয় কোনো দেশের সাথে বাংলাদেশ এমন কোনো সম্পর্কে জড়াবে না যাতে বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি পররাষ্ট্রনীতি, বাণিজ্য, ভিসা সহজীকরণ, সার্ক পুনর্গঠন ছাড়াও কথা বলেন পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে। দিল্লি থেকে পান্থ রহমান জানাচ্ছেন। ভারতের পররাষ্ট্র দপ্তরে সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মন খুলে আলোচনা চললেও তার চিত্র ধারণের সুযোগ ছিল না। বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, দুদেশের সম্পর্ক হবে মানুষের প্রয়োজন আর পারস্পরিক সম্মানের ভিত্তিতে। তেমন প্রত্যাশা দিল্লির। পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচিত হওয়ায় গণহারে পুশব্যাকের যে শঙ্কা, সেই প্রসঙ্গে সচিব বলেন, বিষয়টি আইনি এবং সেটা করতে জাতিগত পরিচয় নিশ্চিত হওয়া জরুরি। বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের সাথে বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে কাজ করার চেষ্টা করেছে ভারত, তবে তারা ব্যর্থ হয়েছে। ওই সময়টাকে টেস্টিং টাইম উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় আসা বিএনপি সরকারের সাথে কাজ করতে আগ্রহী ভারত। ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে দেওয়ার প্রশ্নে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। ভিসা সহজীকরণের বিষয়টি ভারতের বিবেচনায় রয়েছে বলেও জানান বিক্রম মিস্ত্রি। অন্তর্বর্তী সরকারের সময়কে বাংলাদেশ এবং ভারতের জন্য টেস্টিং টাইম উল্লেখ করে ভারতের পররাষ্ট্র সচিব বারবার একটি কথা বোঝাতে চাইলেন, নতুন সরকারের সাথে, অর্থাৎ বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত নতুন সরকারের সঙ্গে তারা ইতিবাচকভাবে সম্পর্ক স্থাপনে আগ্রহী। তবে সেক্ষেত্রে তিনি আরও মনে করিয়ে দিতে চাইলেন, সেই সম্পর্ক এমন হওয়া উচিত যেন তা কাজে লাগে দুদেশের মানুষের। পান্থ রহমান, চ্যানেল আই, নয়াদিল্লি, ইন্ডিয়া। পিরোজপুর জেলার সড়কগুলোর দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে পিরোজপুর জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও করণীয় নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক এবং নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বৈঠকে কর্মকর্তারা পিরোজপুর জেলার এলজিইডি প্রকল্পগুলোর পূর্ববর্তী অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পিরোজপুর 2 আসনের সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য মাসুম সাইদি, পিরোজপুর 3 আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল ও অন্যরা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নামধারী ও ভাসমান সাংবাদিকদের ভিড়ে প্রকৃত পেশাদার সাংবাদিকরা কোণঠাসা হয়ে পড়েছেন। সাংবাদিকতার মহান ব্রতকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী মহল এই পেশার মান মর্যাদা ক্ষুণ্ণ করছে। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং ঢাকা চেম্বার অব কমার্স এবং এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু। নামমাত্র সাংবাদিকদের ভিড়ে, ভাসমান সাংবাদিকদের ভিড়ে পেশাদার সাংবাদিকরা পথে বসতে বসেছে এবং নানান রকম অপরাধ তৎপরতার কথাও কিন্তু উঠে আসছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে 3 দিনের সফরে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া এই চুক্তি বাতিল সম্ভব নয়। 301 ধারার অধীনে বাংলাদেশের উৎপাদন খাতের অতিরিক্ত সক্ষমতা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্র যে তদন্ত শুরু করেছে সে বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা প্রতিনিধি দলকে জানানো হয়েছে বলে জানান তিনি। রফিকুল বাশারের রিপোর্ট। জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে পারস্পরিক বাণিজ্য চুক্তি করেছিল অন্তর্বর্তী সরকার, তার নানা শর্ত নিয়ে সমালোচনা হচ্ছে। সেই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্জের নেতৃত্বে ঢাকা সফর করছে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধি দল। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে প্রতিনিধি দলের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, চুক্তির ধারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেলে তা সমাধানের সুযোগ চুক্তির মধ্যেই আছে। রাষ্ট্র যখন একটা চুক্তি করে সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি। পরে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর সাথে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। চুক্তিতে অসম কিছু থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উপস্থাপন করা হবে বলে জানান পরিবেশ মন্ত্রী। 5 থেকে 6 বিলিয়ন ডলার গার্মেন্ট এক্সপোর্ট করি, আমাদের ওয়ান অফ দ্য বিগ বায়ার। তো ওনারা বলতেই পারে যে আপনারা আমাদের হুইট বেশি কিনেন, আমাদের মেইজ বেশি কিনেন, সেটার সাথে আবার একটা দামের সম্পর্ক আছে। আমাদের কিছু কিছু রুল আছে যেগুলি হয়তো ইনকনসিস্টেন্ট, অসামঞ্জস্য আছে ওনাদের আইনের সাথে, বা ওনাদের কিছু কিছু রুল আছে যেটা আমাদের আইনের সাথে অসামঞ্জস্য। যে আজকে যেটা কথা হচ্ছে এগুলির জন্য একটা কনসিস্টেন্সি, সামঞ্জস্য আনা হয়। মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে আগ্রহী। এই আলোচনা বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেবে বলেও জানানো হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে গণহত্যা দ্রুত বিচার দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ, এনসিপি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে আইন অঙ্গনে দলীয়করণের মাধ্যমে একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা গড়ে তোলা হয়। দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। রাজধানীর লালবাগে 2013 সালে 5ই মে শাপলা চত্বরের গণহত্যার দ্রুত বিচার, আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ হেফাজতে ইসলাম ঘোষিত 13 দফা দাবি বাস্তবায়নের দাবিতে এই সমাবেশে লালবাগ জোনের নেতাকর্মীরা ছাড়াও ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। রাজধানীর বাংলা মোটরে আলোচনা সভার আয়োজন করে এনসিপি। শাপলা চত্বরের ঘটনার নৈপথ্যের কুশলীদের মুখোশ উন্মোচনের দাবি জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সে সময়টাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই হত্যাযজ্ঞকে সমর্থন দিয়েছিল তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং শাপলার শহীদরা যারা এখনো পর্যন্ত কোনো স্বীকৃতির আওতায় আসেন নাই তাদেরকে স্বীকৃতির আওতায় নিয়ে আসতে হবে। শাহবাগে জাতীয় জাদুঘরে শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো তথ্যচিত্র ও দলিল ভিত্তিক প্রদর্শনী আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, শাপলা চত্বর আগামীর বাংলাদেশ নির্মাণে
রাজনৈতিক গতিপথ নির্ধারক। অপরাধ করা, অন্যায় করা যতটা অপরাধ, কোন একটি অপরাধকে বৈধতা দেওয়া তার চেয়ে হাজারো গুণ বড় জঘন্য অপরাধ। কারা সেদিন সেই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল? একই দাবিতে রাজধানীর শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাড়াও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। 5 মের ঘটনা দ্রুত বিচার সম্পূর্ণের দাবি তোলেন তারা। অন্যান্য সরকারি বাহিনী ছিল, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই এই দেশের মানুষ শান্তি এবং স্বস্তি প্রকাশ করবে। মানববন্ধনে বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেছেন, দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। ডিসি সম্মেলনে অধিবেশন শেষে তিনি আরও বলেন, জ্বালানি সংকটের জন্য নয়, লোডশেডিং হচ্ছে যান্ত্রিক কারণে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গত 16 বছরে স্থানীয় সরকার খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি হয়েছে। অবৈধ অভিবাসন ঠেকাতে ডিসিদের আরও তৎপর হতে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাজিব বেগের রিপোর্ট। রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের শুরুর অধিবেশনে যোগ দেয় সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা জানান, 5 আগস্টের পর সশস্ত্র বাহিনীর জনসেবা নিয়ে সন্তোষ জানিয়েছেন জেলা প্রশাসকরা। প্রশিক্ষিত সেনাবাহিনী জনগণের সাথে যে কাজ করছে, এতে তারা আরও বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছে এবং প্রত্যেকটা জেলা প্রশাসক এ ব্যাপারে তাদের অবস্থান থেকে তারা সন্তোষ প্রকাশ করেছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, গ্রামে তেমন লোডশেডিং নেই, যতটুকু হচ্ছে সেটি বিভিন্ন ত্রুটির কারণে। কথা বলেন জ্বালানি তেলের মজুদ নিয়েও। কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, সেখানে তারা একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে এবং তাদের সহযোগিতায় আমরা যে কৃত্রিম যে একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি। গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ফ্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। বিদেশ যেতে কেউ যেন দালালদের খপ্পরে না পড়ে, এ বিষয়ে ডিসিদের আরও তৎপর হতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশিরা যে বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে তারা বিদেশে যে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে, এই সকল যদি আমাদের রোধ করতে হয়, তাহলে আমাদের জেলার প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে। স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ডিসিদের সহযোগিতা চান স্থানীয় সরকার মন্ত্রী। গত 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা একটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব। আমরা চাই, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সংস্থার টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় আলাদা অধিবেশনে অংশ নেয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান বলেছেন, দেশের যে কোনো সংকটে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। সিভিল প্রশাসনের সাথে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বক্তব্য দেন। ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। তার মানে ইট শোজ যে যদি আমরা সামরিক এবং অসামরিক আমরা একসাথে যদি কাজ করি, সিভিল মিলিটারি যে রিলেশন, এটাকে যদি আমরা বিল্ড করি, তাহলে আমরা যে কোনো অসাধ্য সাধন করতে সক্ষম। বিশাল সমুদ্র সীমার সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা এবং একই সাথে সমুদ্রে সকল অর্থনৈতিক কার্যক্রম, এটা নিরাপত্তা বিধান করা নৌবাহিনীর মূল দায়িত্ব। আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি এবং ইনশাল্লাহ আমরা অচিরেই আমাদের বিমান বাহিনী আধুনিকরণ করার জন্য যেসব আমাদের বিমান।
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, সরকার এমন এক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে যাতে কোনো নাগরিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নতুন আইসিইউ উদ্বোধন করে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাদি মাহমুদের রিপোর্ট। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সেখানে প্যাথোলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার এবং 50 শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধন করেন তিনি। সে সময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা ব্যবস্থার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন ডাক্তার জুবাইদা। পরে স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকার 17 আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন জুবাইদা রহমান। অতিথিরা বলেন, বর্তমান সরকার দায়বদ্ধতার রাজনীতি তৈরি করতে চায়। আমরা যারা সেবা কার্যে নিয়োজিত, আমরা যেন আমাদের নেতা জনাব তারেক রহমানের নিষ্ঠা, সততা, কর্ম নৈপুণ্যতার প্রতি খেয়াল রেখে আমাদের চেয়ার থেকে আমরা যেন সেই দায়িত্বটুক নিষ্ঠার সাথে পালন করি। এবারে সরকার তার প্রতিটি পদক্ষেপের মধ্যে প্রমাণ করেছেন যে এই প্রতিটি মৌলিক বিষয়ে একটা ন্যূনতম গুণগত মৌলিক মান আমাদের সরকার অর্জন করতে চান। প্রধান অতিথি ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলিত। দেশের মানুষ যেন আর স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিনের অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলি অতিরিক্ত চাপের মুখে, স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত, অসমভাবে বঞ্চিত, মানসম্মত সেবায় প্রবেশাধিকার প্রতিদিন লাখো মানুষের কাছে এক অসম লড়াই। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। ডাক্তার জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সমন্বয়ে নানা উদ্যোগের মাধ্যমে বেশি সংখ্যক মানুষকে চিকিৎসা সেবার আওতায় আনা সম্ভব। এবং অত্যন্ত সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের হামের সংক্রমণ নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইসিইউ সহ অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ যোগান দেওয়া হচ্ছে, তারপরও হাম নিয়ন্ত্রণে আসছে না। হামে আক্রান্ত শিশুরা সহজেই নিউমোনিয়া ও অন্য জটিলতায় আক্রান্ত হচ্ছে বলেও জানান তিনি। 43তম বার্ষিক সভা এবং সহজে শ্বাস নেওয়া এবং সুখী জীবন শিরোনামে আন্তর্জাতিক চেস্ট কংগ্রেস 2026-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক চেস্ট কংগ্রেস 2026-এর চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার জহিরুল ইসলাম শাকিল ও অন্যরা বক্তব্য রাখেন। এই হাম নিয়ে আমি আমার জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করতেছি। অনেক ডাক্তারদের সাথে আলাপ করেছি, 2জন চাইনিজ ডাক্তারের সাথে আলাপ করেছি। ওদের ভাষ্য হলো, আমাদের দেশের বাচ্চাদের ডিউ টু ল্যাক অফ ব্রেস্ট এবং সিজারিয়ান অপারেশনের বেবি হওয়া, আমাদের যারা এখন বড় হয়ে উঠতেছে বেবিরা, তাদের পুষ্টি কমে যাচ্ছে, তাদের রেসিস্ট্যান্ট বডি কমে যাচ্ছে, যেই কারণে হামের প্রকোপটা আগের চাইতে বেশি হয়েই চলে যায় নিউমোনিয়া। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে। মঙ্গলবার জাপানের নাগোয়া শহরের শিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে ইসলামিক মিশন জাপানের তত্ত্বাবধানে আয়োজিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে দেশের গণতন্ত্র, ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করার অঙ্গীকার করেন জামায়াতের আমির। একই সঙ্গে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান। আমরা একটা ফাংশনিং বিরোধী দল হিসাবে, দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা দায়িত্ব পালন করছি। সরকারের সকল কাজে অন্ধভাবে বিরোধিতা করা আমাদের দায়িত্ব নয়। আবার সরকারের অন্যায় যেটা, এটা নীরবে সহ্য করা আমাদের দায়িত্ব নয়। এই দুইটার ক্ষেত্রেই আমাদের অ্যাক্টিভ ভূমিকা থাকতে হবে। আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন, চিরায়ত নিজস্ব সংস্কৃতি ধরে রেখে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। মঙ্গলবার সন্ধ্যায় নতুন ধারা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস
ট্রাব বিজনেস CSR অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড 2025-এর আয়োজনে বক্তব্য রাখেন মন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশ বরেণ্যদের সম্মাননা দেওয়া হয়। লাইলা নওশিনের রিপোর্ট। নতুনধারা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব বিজনেস CSR অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডের 35তম আসর। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই অনুষ্ঠান হয়ে ওঠে দেশ বরেণ্যদের মিলন মেলা। এবারের আসরে আজীবন সম্মাননায় ভূষিত হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। সঙ্গীতশিল্পী বশির আহমেদকে দেওয়া হয় মরণোত্তর সম্মাননা। যে কোনো পুরস্কার সম্মাননায় একজন শিল্পীকে অনেক উৎসাহ দেয়, আমরা সবাই জানি, আপনারাও জানেন। তো সুতরাং আগামীতে আরো ভালো কাজ করার প্রত্যাশা করি। আজীবন সম্মাননা পেলাম আমার রান্নার জন্য, সেটা আমার এমনি ভালো লেগেছে এবং মনে হচ্ছে যে এতদিন ধরে যে কাজ করেছি, অনেক পুরস্কার পেয়েছি, তার মাঝে এটা একটা বিশেষ পুরস্কার আমার জন্য। বিশেষ সম্মাননা পান বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, বিশিষ্ট নারী উদ্যোক্তা কণা রেজা, প্রীতি চক্রবর্তী, ডাক্তার আরিফুর রহমান ও বিশিষ্টজনেরা। সম্মাননা তো শুধুই সম্মাননা নয়, এর সাথে সাথে জড়িয়ে আছে অনেক কিছু করার, উদগ্র বাসনা তৈরি করা, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি দিনে দিনে পুষ্ট হচ্ছি। আয়োজনে দেশের সংস্কৃতি রক্ষায় সরকারের প্রতিজ্ঞার কথা তুলে ধরেন সমাজ কল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী। এই মণিমুক্তার সন্ধান করে আবার তাদের সেই আমাদের হারানো গৌরব, ঋত ঐশ্বর্য আমরা পুনরুদ্ধার করতে চাই। তাই আমরা সারা দেশে আমাদের শিক্ষা সংস্কৃতির কাজ শুরু করেছি। বাংলাদেশের সংস্কৃতি এবং আমাদের যে নিজস্ব ধারা, এটি হারাবে না, এটি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবেই, এবং যত চেষ্টায় ভিতর বা বাহির থেকে হোক না কেন আমরা আমাদের স্বকীয়তা ধরে রাখতে পারবো। সঙ্গীতে সম্মাননা পান খুরশিদ আলম, রবি চৌধুরী, রিজিয়া পারভিন, আলম আরা মিনু, মেহরিন, মনির খান, আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা, উপস্থাপনায় সামান্থা ইসলাম, অভিনয়ে আসনা হাবিব ভাবনা সহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিহ্যাব সভাপতি ডক্টর আলী আফজাল, নতুন ধারা গ্রুপের MD ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান, ট্র্যাব সভাপতি সালাম মাহমুদ, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রাজু আলিম সহ অন্যরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম MP বলেছেন, গতানুগতিক অবকাঠামো নির্মাণের চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। আগের সরকারের মতো কোনো ব্যয়বহুল মেগা প্রজেক্টে যাবে না বর্তমান সরকার। ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্প নিয়ে স্টক হোল্ডার কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি একে অগ্রাধিকার প্রকল্প বলে উল্লেখ করেন। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 22,000 কোটি টাকা। ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন ব্যয় ধরা হয়েছে আরও 14,000 কোটি টাকা। প্রায় 39 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে প্রকল্প ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা এবং সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর জুড়ে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অপ্রয়োজনীয় বড় প্রকল্প বা অপচয় হয়, অর্থের সঠিক বিনিয়োগ হয় না, এরকম প্রকল্প আমাদের সরকার নিরুৎসাহিত করে। তবে যে প্রকল্পের প্রয়োজন রয়েছে, সেটা মেগা হোক, মাঝারি হোক আর ছোট হোক, তা বাস্তবায়নে আমরা কার্পণ্য করতে চাই না, অগ্রাধিকারের ভিত্তিতে করতে চাই। এ পর্যায়ে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নেদারল্যান্ডসের ডেন হাগে বাংলাদেশ কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী উৎসব। আয়োজনে নেদারল্যান্ডস প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ছিল। দিনব্যাপী আনন্দ উৎসবে নানা ধরনের খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছেলে ও মেয়েদের চেয়ার খেলা এবং বালিশ খেলার আয়োজন ছিল। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়েছিল। লটারির আয়োজন, মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন দর্শকদের মুগ্ধ করে। আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল সাউথ হল্যান্ডের ডেন হ্যাগের বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
উপসাগরীয় অঞ্চলে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেশটি জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলেও অন্তত একটি ড্রোন ফুজাইরা এর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আঘাত হানে, যেখানে 3 ভারতীয় নাগরিক আহত হন। তবে হামলার দায় ইরান স্বীকার করেনি। অন্যদিকে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী বেসামরিক নৌযানে হামলা চালিয়েছে এবং এতে 5 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনীর উপর হামলা হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়া হবে। এই পরিস্থিতিতে ইসরায়েল তাদের সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে। এদিকে এই উত্তেজনায় সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। তেলের দাম আবারও $100 উপরে অবস্থান করছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। এদিকে আলোচনার জন্য চীনে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপ। এ উপলক্ষে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস তেজগাঁ এক্সপেরিয়েন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য এবং টেকসই বিবর্তনের রোডম্যাপ উন্মোচন করা হয়। এ উপলক্ষে আকিজ প্রধান অতিথি ছিলেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী ও আকিজ ভেঞ্চার গ্রুপের অভিভাবক মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। রিমঝিম ল্যান্ড ডেভেলপার অ্যান্ড হাউজিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হাসিবুর রহমান ববি চ্যানেল আই পরিদর্শনে এসে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তিনি চ্যানেল আইয়ের প্রশংসা করে বলেন, চ্যানেল আই বাংলাদেশের গণমাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে দীর্ঘ সময় ধরে, যা অন্যদের জন্য অনুসরণীয়। সময়ের সাথে সাথে আমাদেরকেও কোপ আপ করতে হবে এবং চ্যানেল আই অলওয়েজ অ্যাহেড অফ টাইম থিঙ্কিং করে, যার জন্যই তারা মার্কেটে লেজেন্ড। তো চ্যানেল আই যে ডিজিটাল যে প্ল্যাটফর্মে এত অ্যাডভান্স, আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করি এবং আমাদের রিমঝিম গ্রুপের পক্ষ থেকে ইচ্ছা আছে এই ডিজিটাল যে প্ল্যাটফর্মে কাজ করা এবং অ্যাওয়ার্ডিং যত প্রোগ্রাম, আমরা রিমঝিম গ্রুপ চ্যানেল আইয়ের সাথেই থাকতে চাই ডিজিটাল প্ল্যাটফর্মেও। কিশোরগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান চলছে। বোরো মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে এই কার্যক্রমে জেলা থেকে প্রায় 18,500 মেট্রিক টন ধান সংগ্রহের আশা করছে সরকার। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 3 মে থেকে বিভিন্ন জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ধান সংগ্রহ কার্যক্রম। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানিয়েছে, জেলার 13টি উপজেলা থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এই কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। আমরা শুকনো ধানই কিনবো, কারণ ভেজা ধান কেনার কোনো ইয়ে নাই। আমরা বিনির্দেশ সম্মত হলে ধান কিনবো। আমরা সব কৃষকদের বলে দিয়েছি যে তোমরা দ্রুত ধান শুকাও, যে যেখানে পারেন আমরা ধান কিনবো, এবং এটা সারা জেলায় আমাদের মাইকিং হয়েছে। আরেকটা সুযোগ গভর্নমেন্ট দিচ্ছে যে 3 তারিখ ধান চাল কেনা হবে 15 তারিখ থেকে, 15/3 থেকে। এটা কমিয়ে এনে 3 তারিখ থেকে, আজকে থেকে চাল কেনা হবে, কিন্তু আমরা এখনো বরাদ্দটা পাইনি। বরাদ্দ বলে বিভাজন করে আমরা দ্রুত চাল কেনার ব্যবস্থা নেব। আর চাল কেনার ব্যবস্থা নিলে সরকার মিলাররা কৃষকদের কাছ থেকে ভিজা ধান কিনেও তারা চাল দিতে পারবে। চলতি মৌসুমে জেলায় 13টি উপজেলা থেকে 18,330 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ইতোমধ্যে প্রায় 10,000 হেক্টর বোরো ধানের জমি অতিবৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না বলে মমতা ব্যানার্জির ঘোষণা। পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ জয় পাওয়া বিজেপি সরকারের শপথ 9 মে। কোন দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় তা দেখার বিষয় নয় বলছে বিএনপি। বাংলাদেশিদের পুশিন নিয়ে এখনই শঙ্কা প্রকাশের সুযোগ নেই মন্তব্য।
যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। উত্তরাধিকার সূত্রে পাওয়া চুক্তি বাতিল সম্ভব নয়, মন্ত্রীর দাবি। দেশে জ্বালানি তেলের সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, বলেছেন জ্বালানি মন্ত্রী। অবৈধ অভিবাসন ঠেকাতে ডিসিদের তৎপর হওয়ার আহ্বান। এবং স্বাস্থ্যসেবা সুবিধা নয়, মানুষের মৌলিক অধিকার, বললেন ডাক্তার জুবাইদা রহমান। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ উদ্বোধন। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।